বলছিলাম যে ভাস্কুলার এলিমেন্ট নিয়ে। তো ভাস্কুলার এলিমেন্টে এখন প্রথমত এখানে হচ্ছে ভ্যাসোডাইলেশন, আর দ্বিতীয়ত হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। ভ্যাসোডাইলেশনটা মূলত হয় হিস্টামিনের কারণে। হিস্টামিনের কারণে ভ্যাসোডাইলেশনটা প্রথমে ইনভলভ করে স্মল আর্টারিওলস থেকে শুরু করে দেন লিডস টু ওপেনিং অফ দ্য ক্যাপিলারি বেডস ইন দ্য এরিয়া। এই যে ভ্যাসোডাইলেশন হচ্ছে সেই কারণে ব্লাড ফ্লোটা ইনক্রিজ করে, আর ব্লাড ফ্লো যখন ইনক্রিজ করে তার জন্য এখানে হিট প্রডিউস হয় আর হচ্ছে রেডনেস হয়। রেডনেস মানে হচ্ছে ইরাইথেমা। ভ্যাসোডাইলেশনের পরেই ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায়, সেটা স্টার্ট হয় মাইক্রোভাস্কুলেচারে। এর কারণে প্রোটিন রিচ যে ফ্লুইডটা সেটা এক্সট্রাভাস্কুলার টিস্যুতে আসে। এখন এই যে ফ্লুইড লস হচ্ছে আর ভেসেলের ডায়ামিটারটা ইনক্রিজ করছে, এটার কারণে ব্লাড ফ্লোটা স্লো হয়ে যাবে। ব্লাড ফ্লোটা স্লো হওয়ার কারণে রেড সেলের কনসেন্ট্রেশন হবে স্মল ভেসেলে। এই কারণে ভিসকোসিটিটা বেড়ে যাবে ব্লাডের। এই যে চেঞ্জগুলো হচ্ছে এর কারণে স্মল ভেসেলগুলা এনগর্জড হবে উইথ স্লোলি মুভিং রেড সেলস, a condition termed as stasis, which is seen in vascular congestion and localized redness of the involved tissue. এই যে স্ট্যাসিস ডেভেলপ করছে সেই কারণে ব্লাডের যে লিউকোসাইট প্রিন্সিপালি নিউট্রোফিল অ্যাকিউমুলেট করবে অ্যালং দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম। At the same time, endothelial cells are activated by mediators produced at the site of infection and tissue damage and express increased level of adhesion molecules. Leukocytes then adhere to the endothelium and soon afterward they migrate through the vascular wall into the interstitial tissues in a consequence that we discuss later. তাহলে এই যে ভ্যাসোডাইলেশন হচ্ছে সেখানে মেইন ফিগার হলো হিস্টামিন, যেটা ভ্যাসোডাইলেশন হবে প্রথমে আর্টারিওল থেকে এটা যাবে ক্যাপিলারি বেডের দিকে। ক্যাপিলারি বেডের যে নিউ ক্যাপিলারি বেড আছে সেগুলোর হচ্ছে ডাইলেটেশন হবে। এই কারণে কি হবে, ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। ব্লাড ফ্লো বেড়ে যাওয়ার জন্য সেখানে হিট প্রডিউস হবে আর হলো ইরাইথেমা হবে। এই ভ্যাসোডাইলেশনের পরবর্তীতেই যেটা হবে সেটা হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যাবে। এর কারণে প্রোটিন রিচ ফ্লুইডটা বা এক্সিউডেটটা পারমিয়াবিলিটি যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে তারা সার্কুলেশন থেকে এক্সট্রা ভাস্কুলার টিস্যুতে আসবে। এই যে ফ্লুইডের লিকেজ হলো, প্রোটিন রিচ ফ্লুইডের লিকেজ হলো এবং ভেসেলের ডায়ামিটার বেড়ে গেল, সেই কারণে রেড সেলগুলোর হচ্ছে কনসেন্ট্রেশন বেড়ে যাবে। রেড সেলের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে তখন ব্লাডের ভিসকোসিটি বেড়ে যাবে, আর ব্লাডের ভিসকোসিটি যখন বেড়ে যাবে তখন যে স্মল ভেসেল সেগুলো এনগর্জড হবে, রেড সেলগুলো স্লোলি মুভ করবে। এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাসিস। তো যখন স্ট্যাসিস ডেভেলপ করবে তখন লিউকোসাইটগুলো এন্ডোথেলিয়ামের দিকে অ্যাডহিয়ার করবে, অ্যাকিউমুলেট করবে, আর তারা হচ্ছে তারা এক্সপ্রেস করবে অ্যাডহেশন মলিকুলগুলো, যার কারণে লিউকোসাইটগুলা এই ভাস্কুলার এন্ডোথেলিয়ামের সঙ্গে বাইন্ড করবে, আবার এন্ডোথেলিয়ামগুলো নিজেও হচ্ছে অ্যাক্টিভেটেড হবে। তাহলে আমরা ভাস্কুলার ফ্লো এবং ক্যালিবারে যে চেঞ্জ হয়, ভ্যাসোডাইলেশন হয়, সেই সম্পর্কে বললাম। এবার আমরা বলেছি যে ভ্যাসোডাইলেশনের পরবর্তী স্টেপটাই হলো ভাস্কুলার পারমিয়াবিলিটিটা ইনক্রিজ করে। তো ভাস্কুলার পারমিয়াবিলিটিটা ইনক্রিজ করার জন্য স্টেপ আছে। প্রথমত কন্ট্রাকশন করবে এন্ডোথেলিয়াল সেলগুলা। যখন এন্ডোথেলিয়াল সেল কন্ট্র্যাক্ট করবে তখন ইন্টার এন্ডোথেলিয়াল স্পেসটা ইনক্রিজ করবে, যেই কারণে ভাস্কুলার লিকেজ হবে। এই যে কন্ট্রাকশন হচ্ছে এটা এলিসিটেড হয় কিছু ফ্যাক্টর দিয়ে, সেগুলো হলো হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, লিউকোট্রাইন। এই রেসপন্সকে বলে ইমিডিয়েট ট্রানজিয়েন্ট রেসপন্স। যেহেতু ইমিডিয়েট এবং ট্রানজিয়েন্ট রেসপন্স তার মানে এটা হচ্ছে শর্ট লিভড। কতক্ষণ, সেটা হচ্ছে 15 থেকে 30 মিনিট। তবে এই লিকেজটা যদি আমরা বলেছি 15 থেকে 30 মিনিট, তবে লিকেজটা যদি 2 থেকে 12 ঘন্টা পর্যন্ত অথবা এর থেকেও বেশি সময় several hours or even days পর্যন্ত হতে থাকে তখন আমরা বলবো delayed prolonged leakage। আচ্ছা, এখন 2 নাম্বার পয়েন্ট যেটা ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ করার জন্য, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি। এন্ডোথেলিয়াল ইনজুরি যখন হবে সেটা কি করবে, দ্যাট উইল রেজাল্ট ইন এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস অ্যান্ড ডিটাচমেন্ট।
এরকমটা হতে পারে বার্নে অথবা মাইক্রোবসের অ্যাকশনের কারণে অথবা মাইক্রোবিয়াল টক্সিনের কারণে। এরপরে হচ্ছে ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ ফ্লুইড অ্যান্ড প্রোটিনস that is called transcytosis through the endothelial cell. This process may involve intracellular channels that may be stimulated by certain factors such as vascular endothelial growth factor. তো আমরা ব্লাড ভেসেলের রেসপন্সের কথা বললাম, আরও একজন আছে এদের সঙ্গে, সে হচ্ছে কি আমাদের লিমফ্যাটিক ভেসেল আর লিম্ফ নোডের রেসপন্সটা কি। লিমফ্যাটিক ভেসেল সাধারণত স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড যেটা ক্যাপিলারি দিয়ে এক্সট্রাভ্যাসেটেড হয় সেইটুকুন ফ্লুইডকে সে নিয়ে যায়, তবে সেকেন্ডারিলি লিম্ফ ভেসেলগুলোও ইনফ্লেমড হতে পারে। তো এখন ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ ভেসেলস ইজ নোন অ্যাজ লিম্ফ্যানজাইটিস, যেটা ক্লিনিশিয়ানরা রেড স্ট্রিক্স দিয়ে বুঝতে পারে, আর ইনফ্লামেশন অফ দ্য লিম্ফ নোড দ্যাট ইজ নোন অ্যাজ লিম্ফ্যাডেনাইটিস। তাহলে আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের ভাস্কুলার এলিমেন্ট সম্পর্কে বলে ফেললাম। এবার আসবো আমরা সেলুলার রেসপন্সটা হয় মেইনলি লিউকোসাইট দিয়ে, যেটা মেইনলি নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ। তো এই লিউকোসাইটগুলো হচ্ছে ভেসেলের লুমেন থেকে বের হয়ে টিস্যুতে চলে আসে যেখানে ইনফ্লামেশনটা হয়েছে, আর এই ক্ষেত্রে কিছু তারা অ্যাটাচ করে অ্যাডহেশন মলিকিউল দিয়ে, আর এখানে কাজ করে কিছু সাইটোকাইন যেগুলোকে কেমোকাইন বলে। তো এটার স্টেপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে লুমেনের ভেতর, একটা হচ্ছে মাইগ্রেশন অ্যাক্রস এন্ডোথেলিয়াম অ্যান্ড ভেসেল ওয়াল, আর এটা হচ্ছে মাইগ্রেশন ইন দ্য টিস্যু টুয়ার্ডস আ কেমোট্যাকটিক স্টিমুলাস। তো লুমেনের ভিতর হয় হচ্ছে তিনটা জিনিস, প্রথমত মার্জিনেশন, রোলিং অ্যান্ড অ্যাডহেশন টু এন্ডোথেলিয়াম। অ্যাডহেশন হয়ে গেল, এর পরের স্টেপ হচ্ছে মাইগ্রেশন অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম অ্যান্ড ভেসেল ওয়াল, আর 3 নম্বর স্টেপটা হচ্ছে মাইগ্রেশন ইন দ্য টিস্যুস টুয়ার্ডস আ কেমোট্যাকটিক স্টিমুলাস। এখন আমরা বলবো মার্জিনেশনটা কি। নর্মালি একটা ব্লাড ভেসেলের মধ্যে রেড সেলগুলো সেন্ট্রালি থাকে আর লিউকোসাইটগুলোকে পেরিফেরালির দিকে দেয়। ব্লাড ভেসেলের পেরিফেরাল সাইডে থাকে হচ্ছে লিউকোসাইট, আর সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর থাকে হচ্ছে রেড ব্লাড সেল। আমরা অলরেডি স্ট্যাসিস সম্পর্কে বলেছি যে যখন হচ্ছে ভ্যাসোডাইলেশন হয় আর ভাস্কুলার পারমিয়েবিলিটি বেড়ে যায়, তখন ফ্লুইডের লিকেজ হয়, ব্লাডের ভিসকোসিটি বেড়ে যায়, আর এই কারণে ব্লাড ফ্লোটা স্লো ডাউন হয়ে যায়, যেটাকে বলে হচ্ছে স্ট্যাসিস। তো যখন স্ট্যাসিস হয় তখন আরও বেশি বেশি হোয়াইট ব্লাড সেল পেরিফেরাল পজিশনে চলে আসে, মানে এন্ডোথেলিয়াল সারফেসের কাছে হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটগুলো বেশি বেশি পরিমাণে চলে আসে। এই যে লিউকোসাইটগুলো রিডিস্ট্রিবিউশন হয়ে এন্ডোথেলিয়ামের কাছাকাছি চলে আসলো, এটাকেই বলে হচ্ছে মার্জিনেশন। এর পরের স্টেপ হচ্ছে রোলিং, আর তারপরের স্টেপ হলো ফার্মলি অ্যাডহেশন উইথ দ্য এন্ডোথেলিয়াম। তো রোলিং যেটা হয় সেটার মানে হচ্ছে রোলিংটা যে বাইন্ডিং এন্ডোথেলিয়ামের সঙ্গে লিউকোসাইটের, সেটা খুব একটা দৃঢ় না, ফার্ম না, তাই যখন ব্লাড ফ্লো আবার যায় তখন ওইটা আবার ভেঙে যায়। তো একবার এটা জোড়া লাগছে, একবার ভেঙে যাচ্ছে, এই কারণে ব্যাপারটাকে বলা হয়েছে রোলিং। কিন্তু যখন এটা ফার্মলি অ্যাডহিয়ার হয়ে যাবে তখন আর এই লিউকোসাইটগুলো ওইখান থেকে সরতে পারবে না, মানে এন্ডোথেলিয়ামের ওই জায়গাটা থেকে চলে যেতে পারবে না। তো যেটা রোলিং হয় সেক্ষেত্রে যে মলিকুলসগুলো কাজ করে সেগুলোকে বলে হচ্ছে সিলেকটিন, আর ফার্ম অ্যাডহিয়ারের জন্য যে মলিকুলগুলো কাজ করে সেগুলোকে বলে হচ্ছে ইন্টেগ্রিন। তো রোলিংয়ের জন্য সিলেকটিন হলো মূলত 3 প্রকার। লিউকোসাইট থেকে এক্সপ্রেস হয় এল সিলেকটিন, এন্ডোথেলিয়াম থেকে এক্সপ্রেস হয় ই সিলেকটিন, আর এন্ডোথেলিয়াম প্ল্যাটিলেট দুইজনের থেকে এক্সপ্রেস হয় পি সিলেকটিন। এই সিলেকটিনগুলো বাইন্ড করে তাদের লিগ্যান্ডের সাথে। লিগ্যান্ডগুলো মূলত সায়ালাইটেড অলিগোস্যাকারাইড bound to mucin like glycoprotein backbones. কিছু সাইটোকাইন্স আছে যেগুলো এই সিলেকটিন এবং তাদের যে লিগ্যান্ড এগুলোর এক্সপ্রেশন ঘটায়, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1 আর হচ্ছে কেমোকাইন।
তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আর ইন্টারলিউকিন-1 এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল সেল অফ দ্য পোস্ট ক্যাপিলারি ভেনিউলসের উপর কাজ করে। 1 থেকে 2 ঘন্টার মধ্যেই এন্ডোথেলিয়াল সেলগুলো সিলেকটিন এবং লিগ্যান্ডস ফর সিলেকটিন এক্সপ্রেস করে। হিস্টামিন অ্যান্ড থ্রম্বিন এগুলোর কারণে সিলেকটিন ফ্রম ইটস ইন্ট্রাসেলুলার স্টোরস ইন এন্ডোথেলিয়াল সেল এক্সপ্রেস হয়, আর লিউকোসাইটসগুলো এক্সপ্রেস করে সিলেকটিন এবং লিগ্যান্ডস ফর দ্য অ্যান্ড সিলেকটিন। তাহলে হিস্টামিন অ্যান্ড থ্রম্বিন এগুলোর জন্য সিলেকটিন সিলেকটিন এক্সপ্রেস হচ্ছে, আর লিগ্যান্ড ফর অ্যান্ড সিলেকটিন এক্সপ্রেস হচ্ছে। আর কেমোকাইনের জন্য সিলেকটিন অ্যান্ড লিগ্যান্ডস ফর সিলেকটিন এক্সপ্রেস হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব সিলেকটিন এবং তাদের লিগ্যান্ডগুলো এক্সপ্রেস হয়ে গিয়েছে। এই যে লো অ্যাফিনিটির ইন্টারাকশন হবে লিগ্যান্ডের সাথে তাদের সিলেকটিনগুলোর, যখন ব্লাড ফ্লোটা একটু বেশি হবে তখন এই বাইন্ডটা ডিটাচ হয়ে যাবে। আবার যখন হচ্ছে ব্লাড ফ্লো একটু কমে আসবে তখন আবার এগুলো দে উইল এগেইন বাইন্ড। এই কারণে এই ব্যাপারটাকে বলা হচ্ছে রোলিং। এর পরবর্তী স্টেপটা হচ্ছে ফার্মলি অ্যাডহিয়ারেন্স উইথ দ্য হেল্প অফ ইন্টেগ্রিন। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আর ইন্টারলিউকিন-1 এই দুইটার কারণে লিগ্যান্ড ফর ইন্টেগ্রিনস এক্সপ্রেস হয়, যেমন VCAM-1 এটা হলো লিগ্যান্ড ফর বিটা-1 ইন্টেগ্রিন VLA-4, আর ICAM-1 এটা হচ্ছে লিগ্যান্ড ফর বিটা-2 ইন্টেগ্রিন LFA-1। এই ইন্টেগ্রিন এবং তাদের লিগ্যান্ড, তার মানে VCAM-1 ICAM-1 এই দুটা হচ্ছে লিগ্যান্ড। VCAM-1 হচ্ছে লিগ্যান্ড ফর বিটা-1 ইন্টেগ্রিন, ICAM-1 হচ্ছে লিগ্যান্ড ফর বিটা-2 ইন্টেগ্রিন। এই ইন্টেগ্রিন এবং তাদের লিগ্যান্ড যখন বাইন্ড করবে তখন এটা হচ্ছে হাইলি অ্যাফিনিটি স্টেট, তার কারণে হচ্ছে ফার্মলি অ্যাডহিয়ার হয়ে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে লিউকোসাইট মাইগ্রেশন থ্রু দ্য এন্ডোথেলিয়াম। Migration of leukocytes through the endothelium is also called transmigration or diapedesis. কেমোকাইনগুলো সাধারণত পোস্ট ক্যাপিলারি ভেনিউলে কাজ করে এবং এই কেমোকাইন কাজ করার জন্যই লিউকোসাইটগুলো অ্যাডহিয়ার করে এবং তারপর ডায়াপেডেসিস বা ট্রান্সমাইগ্রেশনের মাধ্যমে তারা এন্ডোথেলিয়ামের মধ্য দিয়ে বের হয়ে আসে, মাইগ্রেশন করে আসে। তো এন্ডোথেলিয়ামকে ট্র্যাভার্স করার পর লিউকোসাইটগুলো পিয়ার্স করে বেসমেন্ট মেমব্রেনকে বাই সিক্রেটিং কোলাজিনেস। এর মাধ্যমে তারা এক্সট্রাভাস্কুলার টিস্যুতে চলে আসে। এরপর এই সেলগুলো মাইগ্রেট করে টুয়ার্ডস আ কেমোট্যাকটিক গ্রেডিয়েন্ট ক্রিয়েটেড বাই কেমোকাইন্স। তাহলে এবার আমরা আসবো যে কেমোট্যাক্সিস অফ লিউকোসাইট। আফটার এক্সিটিং সার্কুলেশন leukocytes move in the tissue towards the site of injury by a process called chemotaxis. এই chemotaxis-এর জন্য কিছু কেমো অ্যাট্রাক্টেন্ট থাকে, যেমন এক্সোজেনাস ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। আবার এই কেমো অ্যাট্রাক্টেন্টসগুলো এন্ডোজেনাসও হতে পারে। এন্ডোজেনাস কেমো অ্যাট্রাক্টেন্ট যেমন সাইটোকাইন, ইন্টারলিউকিন-8, complement breakdown product particularly C5a, arachidonic acid metabolites mainly leukotriene B4। তাহলে ইন্টারলিউকিন-8, C5a, লিউকোট্রাইন B4 এগুলো হচ্ছে এন্ডোজেনাস কেমো অ্যাট্রাক্টেন্ট, আর এক্সোজেনাস কেমো অ্যাট্রাক্টেন্ট হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোডাক্ট। লিউকোসাইটের সারফেসে 7 ট্রান্সমেমব্রেন জি প্রোটিন কাপলড রিসেপ্টর থাকে। সেই রিসেপ্টরের সাথে এই কেমোকাইনগুলো বাইন্ড করে। এরা যখন লিউকোসাইটের সারফেসের 7 ট্রান্সমেমব্রেন জি প্রোটিন কাপল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন একটা সেকেন্ড মেসেঞ্জারের অ্যাক্টিভেশন হয়। সেকেন্ড মেসেঞ্জার অ্যাক্টিভেশন হলে সাইটোসোলিক ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যায়, যার কারণে স্মল জিটিপেজ অ্যান্ড কাইনেস এগুলো অ্যাক্টিভেট হয়। এগুলো যখন অ্যাক্টিভেট হয় এই সিগন্যালগুলো, তখন এই সিগন্যালগুলো ইনডিউস করে অ্যাক্টিন ফিলামেন্টের পলিমারাইজেশনের মাধ্যমে,
যার কারণে increased amount of polymerized actin at the leading edge of the cell and localization of myosin filament at the back. Myosin filamentটা ব্যাক সাইডে আর অ্যাক্টিন ফিলামেন্টটা হচ্ছে লিডিং সাইডে। এর মাধ্যমে লিউকোসাইটটা মুভ করবে একটা ফাইলোপোডিয়া প্রডিউস এক্সটেন্ড করে that pull the back of the cell in the direction of the extension. Much as automobile with front wheel, drive is pulled by the wheels in front. এভাবে লিউকোসাইটগুলো মাইগ্রেট করে কেমো অ্যাট্রাক্টেন্সের প্রতি সাড়া দিয়ে টুয়ার্ডস দ্য সাইট অফ ইনফ্লামেশন। মেইনলি প্রথমে যায় নিউট্রোফিল, যেটা থাকে হচ্ছে 6 থেকে 24 ঘন্টা পর্যন্ত। এরপর 6 থেকে 24 ঘন্টা পর্যন্ত নিউট্রোফিল থাকার পর এটা রিপ্লেস হয়ে যায় মনোসাইট দিয়ে, যেটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত। মনোসাইট রিপ্লেসেস নিউট্রোফিল উইদিন 24 to 48 আওয়ার্স। ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন সিউডোমোনাস ব্যাকটেরিয়া, এক্ষেত্রে নিউট্রোফিলটা অনেক সেভারেল ডেজ পর্যন্ত থাকতে পারে। অন্যদিকে ভাইরাল ইনফেকশন এবং হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ক্ষেত্রে মূলত লিম্ফোসাইটগুলো অ্যাকিউমুলেট করে।